হয়তো আমাকে গতকাল ডাকা হয়েছিল সাংগঠনিক বৈঠকে, নির্বাচনী প্রস্তুতি মাননীয় অমিত শাহ ছিলেন, তিনি আমাকে বলে গেছেন লাগুন পুরোপুরি লাগতে হবে। তো মাননীয় রাজ্য সভাপতিরও ইচ্ছা ছিল, তো আজকে এলাম ওনার সঙ্গে কথা বলতে। অনেক কমিটি তৈরি হয়েছে, আমি তো জানি না, সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম। আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম। আর কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, কোন জেলায় কি আছে, আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বলবেন আর সেভাবেই হবে। নির্দিষ্ট কোনো দায়িত্ব আপনাকে দেওয়া এখন কিছু হয়নি, আগামী দিনে হয়তো আরো স্টেট কমিটি হয়নি, হয়ে গেলে আমার মনে হয় কাজটা এগিয়ে যাবে। তখন নির্বাচনের বিভিন্ন রকম কমিটি হবে, আমি জানি না দায়িত্ব হবে। আমি বলেছি আমি পুরো সময় আছি এখন। মাঠ জুড়ে খেলার জন্য প্রস্তুত দিলীপ ঘোষ, এবং আপনি রণকৌশল তৈরি করছিলেন, রূপরেখা তৈরি করছিলেন। আপনারা জানেন আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। দিলীপ ঘোষ তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরছেন, আবারও বিজেপিতে। বলা যেতে পারে পদ্মা আসনের দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির আরও এক নেতা, আরও এক মুখ, তিনি সক্রিয় হচ্ছেন। বুধবারই অমিত শাহ তাকে কোর কমিটির বৈঠকে ডেকেছিল, বৈঠকে গিয়েও ছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বা বিজেপির অন্যান্য নেতাদের অমিত শাহ বলেছেন যে সবাইকে মিলে নামতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। দিলীপ ঘোষও পাল্টা জানতে চেয়েছেন যে তার কি কাজ, তিনি কি ভূমিকা পালন করতে পারেন, তিনি কোন অবস্থায় দাঁড়িয়ে আছেন সেটা তিনি জানতে চান। এবং অমিত শাহের বার্তার পরেই দিলীপ ঘোষ এই 1 জানুয়ারি তিনি রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেন, কথা হয়। তো রাজ্য সভাপতি তিনি তো বলছেন দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন এবং মাঠ জুড়ে খেলবেন। শ্রমিক ভট্টাচার্য যেমনটা বলেন আর কি, তিনি ভালো ভাষা, শব্দ, কবিতা এ সমস্ত নিয়ে খেলা করতে পছন্দ করেন, ইউজও করেন কখনো কখনো। তো দিলীপ ঘোষকে কেমন ইউজ করবেন সেটা অবশ্য তিনি খুলে বলেননি। দিলীপ ঘোষ তিনিই বলেছেন, তার পুরনো মেজাজেই তিনি বলেছেন যে তাকে দল যা দায়িত্ব দেবে সেটা তিনি পালন করবেন। এমনকি যদি তাকে নির্বাচনেও নামানো হয় প্রতিদ্বন্দ্বিতা করতে, তাহলেও তার কোনো আপত্তি নেই। এমনকি খড়গপুরেও যদি দাঁড়াতে বলে, অর্থাৎ দল যেমনটা বলবে, যে পাত্রে ঢালবে সেই পাত্রে তিনি রূপ নিতে পারেন। তিনি আগেও বলেছেন যে দল পাঠিয়েছে তাই দুর্গাপুরে গিয়ে ভোটে দাঁড়িয়েছি, মেদিনীপুর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি চলে গিয়েছিলেন, তার একটা ক্ষোভ ছিল। তিনি জগন্নাথ মন্দিরে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন, সেদিনই গেলেন জগন্নাথ মন্দিরে, তারপর তার সঙ্গে দলের দূরত্ব বাড়ল, শুভেন্দু অধিকারীরা কটাক্ষ করলেন। আর শুভেন্দু অধিকারীদের নাম না করে কিন্তু দিলীপ ঘোষও পাল্টা কটাক্ষ ছড়ে দিয়েছেন মাঝে মধ্যে, এই নিয়ে দূরত্ব বাড়ে আর আলটিমেটলি। তো এহেন দিলীপ ঘোষ তিনি আবার সক্রিয় হবেন আশা করা যায় রাজ্য রাজনীতিতে। এবং দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, এই 4 মাথাকে একসঙ্গে আমরা মঞ্চে দেখতেও পারবো হয়তো নির্বাচনী প্রচার ঠোচারে। যেমনটা দিলীপ ঘোষ বলছেন 13 তারিখেই শ্রমিক ভট্টাচার্যর একটি সভা রয়েছে, সেখানে হয়তো তিনি যাবেন। বাট আমার বক্তব্য এখানে যে এতে বিজেপি আখেরে সত্যিই কি লাভবান হবে 26-এর নির্বাচনের আগে? ধরুন এসআইআর পর্ব শেষ হয়ে যাচ্ছে, 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এরপর যদি আরও 2-1 দিন পিছিয়েও যায়, যদিও সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না, বাট যদি হয়ও তাহলেও 15-16-র মধ্যে ব্যাপারটা মিটে যাচ্ছে, চূড়ান্ত ভোটার তালিকা। তারপরেও হয়তো তারপরে 1-2 দিন কি 1 সপ্তাহ পরেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন। তো ইন বিটুইন এই যে ফেব্রুয়ারি মাসে ভোট ঘোষণা হয়ে গেল, তারপরে হয়তো প্রচার টোচারের জন্য মার্চ এপ্রিলে শেষের দিকে ভোট, এপ্রিলে মাঝামাঝি শেষের দিকে ভোট, দফা শোনা যাচ্ছে এবছর আরও কমতে পারে, দফা কমে যেতে পারে। তো এই 2 মাস ধরুন প্রচারে, আরো 2 মাস, আর এদিকে 1 মাস, 3-4 মাস দিলীপ ঘোষকে মাঠে নামিয়ে অন্তত বিজেপি চেষ্টা করবে যে তারা সবাই একসঙ্গে রয়েছে, কিন্তু কতটা লাভবান হবে এটা এখন দাঁড়িয়ে বড় প্রশ্ন। দিলীপ ঘোষ কি স্বমহিমায় ফিরতে পারবেন? তাকে কি অ্যান্টি লবির যারা রয়েছেন, মানে শুভেন্দু অধিকারী লবির লোকজন যারা, তারা কি দিলীপ ঘোষকে সেভাবে মেনে নেবেন সব জায়গাতে? নাকি দিলীপ ঘোষের অনুগামী যারা, তারা শুভেন্দু অধিকারীকে জায়গায় জায়গায় কি মেনে নেবেন?
সাবোতাজ হবে না তো? দেখুন, এটা বলা যায় না। হতেই পারে যে বিজেপির সবাই এক হয়ে লড়াই করলেন, জিতলেন। হ্যাঁ, জিতলেন মানে কোনো কোনো আসনে। এটা ঠিক যে বিজেপি যেটা টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ, 2/3 আসন, কলকাতায় 28টার মধ্যে 20টা আসন তাদেরকে জিততে টার্গেট দিয়েছে। এগুলো হয়তো অলিক মানে কল্পনা, স্বপ্ন টপ্ন মনে হতে পারে কারো কারো, আমারও মাঝে মধ্যে মনে হয়। তবে হ্যাঁ, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা যে অভিযোগ করছেন, ভোট চুরির অভিযোগ, সেটা যদি আবার হয়েও যায় তাহলে বিজেপি জিততে পারে। কারণ সংগঠনে বিজেপির যা অবস্থা, তাতে এ রাজ্যে জেতার মতন অবস্থায় নেই। এবং দিলীপ ঘোষকে যদি বরং এই ধরুন 24-এর নির্বাচনের পর থেকেও যদি কাজে লাগানো হতো, তাহলে এক রকম ব্যাপার হতে পারতো। কারণ বিজেপির মধ্যে কারো যদি গ্রহণযোগ্যতা থাকে, এই দিলীপ ঘোষের মধ্যেই সেটা আছে, এবং তিনি সেই জমিটা তৈরি করেছিলেন 21-এর নির্বাচনে, সেটা বোঝা গিয়েছে। কিংবা আমরা যদি দেখি যে 21-এর আগে লোকসভা নির্বাচনে সেখানে দেখা গিয়েছিল যে দিলীপ ঘোষের কি কারিশমা। তিনি 18 জন সাংসদকে পাঠাতে পেরেছিলেন সংসদে, বিধায়ক 77 জন তারা গিয়েছিলেন বিধানসভাতে। দিলীপ ঘোষই তো তখন রাজ্য সভাপতি, এবং কি চোখা চোখা বাক্যবান, তার কি অ্যাটাক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বিভিন্ন জায়গাতে। দিলীপ ঘোষ মানেই একটা বাইট। আমাদের প্রতিনিধিরা, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দিলীপ ঘোষের একটা বাইট, একটা ইন্টারভিউ পাওয়ার জন্য মুখিয়ে থাকতেন। যাই বলবেন তাতেই বিতর্ক, তাতেই খবর, তাতেই হেডলাইন। তো এহেন দিলীপ ঘোষকে ছেড়ে ফেলা হলো, সভাপতি পদ তো তার চলে গেল, সময় হয়েছিল, নিয়ম মেনেই গেল। তারপরে তাকে, তিনি তো সাংসদ ছিলেন মেদিনীপুরের, তো সেখান থেকে পরবর্তী 24-এর নির্বাচনে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। ভাবুন, একজন সিটিং এমপিকে সরিয়ে দেওয়া হলো, বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হলো, সেখানে গিয়ে যার পর নাই, এবং সেটা হলো ইলেকশন ঘোষণা হওয়ার পরে পরে, এবং সেখানে গিয়ে যেটা হওয়ার ছিল সেটাই হলো। দিলীপ ঘোষ তখন মনক্ষুণ্ণ ছিলেন, হেরেও গেলেন, পারলেন না জিততে। তারপরে দিলীপ ঘোষের সঙ্গে দলের দূরত্ব বাড়লো। দিলীপ ঘোষ তারপর বললেন যে তার সঙ্গে সাবোতাজ হয়েছে, তাকে সরিয়ে দিয়েছে কেউ বা কারা, এবং তৃণমূল থেকে যারা এসছেন তাদের বিরুদ্ধেই তার বিষোদগার ছিল। তিনি পরিষ্কার বলেছিলেন দলে নতুনদের দিকে তার আঙুল ছিল। এবং এই যে সাংবাদিক সম্মেলন করলেন 1 জানুয়ারি দিলীপ ঘোষ, সেখানেও কিন্তু তার ইঙ্গিত রয়েছে যে পুরনো নতুন বলে কিছু নেই, দল আগের থেকে বেড়েছে, কলেবরে অনেক বড় হয়েছে বিজেপি। নতুন যারা রয়েছেন তাদেরকে বিজেপির সংস্কৃতি বুঝতে হবে, বিজেপির সঙ্গে মানিয়ে নিতে হবে। অর্থাৎ কোথাও গিয়ে তিনি একটা হালকা টোকা দিয়ে রাখলেন। কিন্তু এখন এটা সবচেয়ে বড় দেখার বিষয় যে এই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তারা একই ছাতার তলায় এসে লড়াই করছেন। তাহলে বোঝা যাবে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এবং সেই লড়াইটা আখেরে কতটা ভোট বাক্সে ফল দেবে, সেটাও একটা বড় বিষয়। দিলীপ ঘোষকে কিন্তু কর্মীরা চাইছিলেন। সেটা শ্রমিক ভট্টাচার্য, একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিটা করছেন। যখন বিজেপির কেউই ছিল না বলা যেতে পারে, সেই সময় রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্যরা ছিলেন লড়াইটা, তখন থেকে তারা পার্টিটা করছেন, ঝান্ডাটা বয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক, রাহুল সিনহা কোনোদিন জিততে পারেননি, বাট শ্রমিক ভট্টাচার্য ভোটে জিতেছেন। তারপরে তাকে আবার রাজ্যসভাতে মনোনীতও করা হয়েছে, তিনি এখন রাজ্য সভাপতিও হলেন। কিন্তু সেই শ্রমিক ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন যে দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা, দিলীপ ঘোষকে যে দলের দরকার, বাট কোথাও একটা গিয়ে তিনি আটকে যাচ্ছিলেন। এখন রাজ্য কমিটিও তৈরি হয়নি, রাজ্য কমিটিতে দিলীপ ঘোষের না থাকার চান্সই বেশি। দিলীপ ঘোষ তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, তো তাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব কিন্তু রাজ্যের নেতারা দিতে পারবেন না, তাকে কেন্দ্রীয় নেতারাই তাকে দায়িত্ব দিতে পারেন। দলও তো কেন্দ্রীয় নেতারাই ঘোষণা করবেন, মানে দলের প্রার্থী দলের প্রার্থীদের নাম। তো সেটাও যদি কেন্দ্রীয় নেতৃত্ব তাকে প্রার্থী করে, তিনি রাজি আছেন। এখন সেটা বিজেপির ভোট বাক্স কতটা গিয়ে ডিভিডেন্ড দেবে, সেটা একটা বড় বিষয়। নাকি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের এই দ্বন্দ্বের চোরাস্রোত বইতে থাকবে, যেটা ভোট বাক্সে গিয়ে এফেক্ট হবে, তাতে আখেরে লাভবান হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। তবে হ্যাঁ, দিলীপ ঘোষ যদি দলের বাইরে থাকতো তাহলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছুটা হলেও লাভ থাকতো, কারণ দিলীপ ঘোষের অনুগামী যারা, তারা হাত গুটিয়ে বসে থাকতেন। ফলত এখন তারা হয়তো কিছুটা সক্রিয় হবেন, কিন্তু এতদিন পরে তারা আবার দলের মূল স্রোতে ফিরতে পারবেন কিনা, তাদেরকে এই শুভেন্দু অধিকারীর অনুগামীরা তাদেরকে আবার জায়গা ছেড়ে দেবেন কিনা,
এটা একটা বড় প্রশ্ন কিন্তু রয়ে গেল। এখন আগামী দিন এটাকে কেন্দ্রীয় নেতৃত্ব কিভাবে হ্যান্ডেল করে সেটা একটা বড় দিক বলে আমার মনে হচ্ছে। আপনাদের কোনো মতামত থাকলে প্লিজ জানাতে ভুলবেন না, প্লিজ জানাবেন আমাকে। থ্যাংক ইউ। ও হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট তো করবেনই, আর শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।